আমাদের এই যে বাড়ির মধ্যে চিকিৎসালয় করে দিয়েছি, কত বড় বিজ্ঞান করে দিয়েছি, কিন্তু আমরা প্রতিদিন পুজো সভা করি, ঠাকুর আমাকে চাকরি দাও, ঠাকুর আমাকে টাকা দাও, ঠাকুর আমাকে জমি দাও, ঠাকুর আমার শত্রুকে মেরে দাও, আমার একে না দেয়, মানে আমরা এইগুলো করতে থাকি, আমরা আরো অসুস্থ হয়ে যাই। কালকে বলেছিলাম এই সমস্ত কিছু মানসিক বিকৃতি থেকেই আমাদের আছে। আপনি যদি স্বাবলম্বী হবে, কারোর কাছে কিছু চাওয়ার দরকার পড়ে না। আমাদের সকালবেলায় বলা হয় ভোরের বেলা সকালবেলা ঘুম থেকে উঠে হাত দেখতে বলে, হাত দেখে আপনার কি পেয়েছেন? আজ পর্যন্ত হাতে আমরা কিছু পেয়েছি? কিছুই পাই না। বলা হচ্ছে যে করাপুরের বসতি লোক সরস্বতী, আর কলর মধ্যে রয়েছে লক্ষ্মী, করতলে রয়েছে গোবিন্দ। মানে আমার হাতে রয়েছে জ্ঞান, রয়েছে ঐশ্বর্য, রয়েছে লালন পালন করার ক্ষমতা। মানে এটা আমাকে বোঝানো হলো, কিন্তু আমি তো বুঝলাম না। আমরা সরস্বতীর পুজো করছি, সেটাকে ভ্যালেন্টাইন ডে তৈরি করে দিচ্ছি, বুঝিনি বলেই তো করেছে। কে করছে? কোনো মুসলমান তৈরি করছে, কিন্তু মূর্তি ভাঙছে, কিন্তু আমরা তো ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি। আজকে থাকা সত্ত্বেও তো আমরা কোনো ব্যবহার করতে পারছি না। আমার হাতে মোবাইল আছে, কিন্তু আমি মোবাইলের ব্যবহার জানি না, মোবাইলটা পড়ে আছে, রোজ পুজো করছি। মানে হয়তো সভ্যতা ধ্বংস হয়ে গেছে, একটা মোবাইল ছিল, আমার দাদু ছিল মোবাইলটা, মানে এই জিনিসটা ওখানে রেখে দিয়েছি, রোজ পুজো করছি, জিনিস জানি না। আমরা আগেকার দিনে আলাদিন এবং তার আশ্চর্য প্রদীপের গল্প শুনেছিলাম, সে আশ্চর্য প্রদীপ ঘষলে সব কিছু পেত। আজকে ওই মোবাইলটা কিন্তু আশ্চর্য প্রদীপ, সেই মোবাইলের ব্যবহার দ্বারা কিন্তু আমরা জীবনে সব কিছু পেতে পারি। আমার হাতের লেখা এতটাই খারাপ, দুদিন পরে আমি নিজেই বুঝতে পারবো না, তাহলে আমি বই লিখছি করবো না। আমি মোবাইল না থাকলে আমি বই লিখতে পারবো না। আমার মোবাইলের মধ্যে সমস্ত কিছু আমার লেখা, মানে আমি যা বই লিখলাম সব মোবাইলে করে, তার মানে আমি তার যেরকম ব্যবহার করা উচিত আমি সেরকম ব্যবহার করি। আমি যদি তাকে অন্য ব্যবহার করি, অন্য ব্যবহার লাভ করি, তাহলে মোটামুটি আমরা কি জানলাম? শঙ্খ বাজানোর গুরুত্ব জানলাম, চন্দনের গুরুত্ব জানলাম, জবা ফুলের গুরুত্ব জানলাম, তুলসী বাজার গুরুত্ব জানলাম, দুর্বার গুরুত্ব জানলাম, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের রোগ হওয়া অসম্ভব। দ্বিতীয় আরেকটা ক্লিনিক হচ্ছে, সেটা হচ্ছে রান্না করা। এই রান্নাঘরকে হিন্দিতে বলা হয় ওষুধ ঘর। কেন বলা হয়? যে রান্না এমন ভাবে তৈরি করতে হয়, করা উচিত, যেটা হচ্ছে রান্নাটা খাওয়াটা ওষুধ হয়ে যায়। যে কারণে সেই ওষুধটা শরীরে খাওয়ার পরে আমাদের হরমোনের কাজগুলোকে সে সচল করে দেয়, সে কাজগুলোকে মানে তার আরো শক্তিশালী করে দেয়, হরমোনের কাজগুলোকে সহজ করে দেয়। মানে এই হরমোনগুলোকে কিন্তু আমার হার্ট, লিভার, কিডনি এদেরকে নির্দেশ দিয়ে কাজগুলো আদায় করে। ঠিক যেরকম হরমোনকে নির্দেশ দেয় স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, ঠিক আবার হরমোন বা এন্ডোক্রিন অন্তঃক্ষরার যে গ্রন্থিগুলো, সেই গ্রন্থিগুলো আবার দেহের লিভারকে নির্দেশ দিচ্ছে এই কাজটা করো, প্যানক্রিয়াসকে নির্দেশ দিচ্ছে এই কাজটা করো, এইভাবে। তাহলে রান্না যখন আমরা আজকে করতেই পারি না, রান্না আমরা কোনো মতে করে মানে কাজটা সারলেই বাঁচি। রান্না করাটাকে আজকে আমরা ছোট লোকের কাজ মনে করি, মনে হচ্ছে আমি কি দাসী, আমি কি এখানে কাজ করতে এসেছি। আমরা কিন্তু আজকের জেনারেশন, আপনারা বলেন না, কিন্তু আজকের জেনারেশন এটাই তো মনে করে, তারা বাইরে থেকে অনলাইন থেকে খাবার নিয়ে এসে খাওয়া খাচ্ছে, বা বাইরে থেকে কাজের লোক হাতে রান্না করছে। আমার বাড়িতে যখন আমার স্ত্রী রান্না করতে পারে না, আমি রান্না করে নিই। আমি যখন আমার বাড়িতে থাকি আলাদা, আমাদের প্রায় আলাদাই থাকতে হয়, কারণ আমার বাড়ি ওদিকে আছে, ওদিকেও আমার কাজ রাস্তাতে রয়েছে, মানে কলকাতা শহরে, ওর এখানে স্কুলে সে ওখানে পড়া, সেখানে আছে, তা আমার আসা যাওয়া করে বা বিভিন্ন জায়গা করে, কিন্তু আমি কারোর হাতে খাবার খাই না, আমি নিজের হাতে রান্না তৈরি করে খাই। এই জন্য আপনারা শুনবেন যে যারা সাধু হয় না, তারা সবার খায়, মানে নিজে হাতে রান্না তৈরি করে খায়। আর রান্না করার একটা বিজ্ঞান রয়েছে, যে বিজ্ঞানটা কাজের লোক জানে না, বললেও সে করবে না। যে বিজ্ঞানটা একটা হোটেলেও করবে না, কারণ তাকে অত ওইভাবে করতে গেলে তার হোটেল চলবে না। হ্যাঁ, তাহলে রান্না করার যে নিয়মগুলো হচ্ছে প্রাথমিকভাবে, সেটা হচ্ছে অত্যন্ত ভেঙে আছে আমাদের রান্নাগুলো করতে হবে। রন্ধন বা পাক শাস্ত্র বলে একটা শাস্ত্র রয়েছে, যেখানে প্রথম সূত্র রয়েছে যে আহারে আলো বাতাস লাগে না, সেই আহার হচ্ছে বিষ। অথচ আমরা বদ্ধ ঘরে, এসি ঘরে আমরা রান্না করছি, আলো বাতাস বা সূর্যের আলো পড়ছে না,
আপনারা আগেকার দিনের সিনেমাগুলো দেখবেন যে উঠোনের মধ্যে ভাত রান্না করছে, ডাল রান্না করছে, ডাল এবং ভাত রান্না দুটো কিন্তু সূর্যের উপস্থিতিতে হওয়া উচিত। যে কারণে বাড়ির রান্নাঘর সবসময় দক্ষিণ দিকে করা উচিত। বাস্তু মতে দক্ষিণ দিকে বলা হয় অগ্নি দিক, অগ্নির স্থান বলা হয়। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম যে কর্তব্য হচ্ছে ধিমে আছে রান্না করব। যখন আমরা চালটাকে আগুনে দেবো, প্রথমে আমরা জলটাকে গরম করার জন্য তাপ দিয়ে দিলাম। যেই জল ভালো মতো গরম হয়ে গেল, এবার আমরা আঁচটাকে কমিয়ে দিলাম। দুটো ডাল এবং ভাত এবং যে কোনো রান্না যদি আপনি ধিমে আছে রান্না করেন তাহলে তার পুষ্টিগুণ সম্পূর্ণ বজায় থাকে। আর যদি আমরা উচ্চ তাপে রান্না করি তাহলে তার মধ্যে মানে পুষ্টিগুণ নেই বললেই চলে। এবং পুষ্টিগুণের সাথে সাথে ফাইবার থাকে খাবারের মধ্যে। এই ফাইবার আমরা শুনে থাকি এইটা ডায়াবেটিস হয়েছে তুমি ফাইবার খাও, তখন ওই ডায়াবেটিস হরলিক্স বলে। যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আপনারা অত্যন্ত ভুল করছেন। কোনো প্যাকেটজাত, কোনো বোতলজাত খাবারের ফাইবার থাকে না। ফাইবার কিসে থাকে? যেমন আমরা ছোলা খাচ্ছি, বাদাম খাচ্ছি, ডাল খাচ্ছি, ভাত খাচ্ছি ইত্যাদি। এই যে প্রাকৃতিক যে খাবার, প্রাকৃতিক ভাবে তৈরি করা যে খাবার, সেই খাবারে কিন্তু ফাইবার থাকে। এই ফাইবারের কাজ কি? ফাইবার কিন্তু আমার খাবার না, মানে আমার শরীরের খাবার না। ফাইবার হচ্ছে আমার শরীরের মধ্যে ব্যাকটেরিয়া রয়েছে, সেই ব্যাকটেরিয়ার খাবার। সেই ব্যাকটেরিয়াকে বলা হয় মাইক্রোবোম। এই ব্যাকটেরিয়া কিভাবে থাকে? ঠিক যেরকম আমরা পৃথিবীতে আমরা বসবাস করি, আমাদের নিজেদের স্বার্থে একটা সভ্যতা তৈরি করেছি, পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন আমরা উপায় অবলম্বন করি যাতে এই পৃথিবী বেঁচে থাকে। ঠিক সেরকম তারা নিজেদের বেঁচে থাকার তাগিদে তারাও আমাদের দেহকে সুস্থ রাখার কাজ করে, যেমন হজমে সাহায্য করে। কোন খাবার কোন অর্গানে অঙ্গে যাবে সেই খাবারগুলোকে তারা পৌঁছে দেওয়ার কাজ করে। দেহের হরমোনের কাজ কিভাবে, হরমোনের কাজ যাতে ভালো হয় তার কাজ তারা করে। দেহের স্নায়ুতন্ত্র যাতে সুস্থ থাকে সে ব্যবহার তারা কিন্তু সেই কাজ করে। দেহের প্রত্যেকটা কোষে পুষ্টি পৌঁছে দেওয়ার কাজ করে ব্যাকটেরিয়া। অথচ আমরা ব্যাকটেরিয়াকে আমরা শত্রু মনে করি। আমাদের ধরে নিন যদি একটা কোষের বিনিময়ে 9টা ব্যাকটেরিয়া রয়েছে, যেটাকে উপকারী ব্যাকটেরিয়া বলা হয়। এবং এই ব্যাকটেরিয়াগুলো খাবারের মাধ্যমেই পায়। এবং এই ব্যাকটেরিয়াগুলো যেমন আরো খাবার আছে, যেমন দই রয়েছে, কাঁচকলা রয়েছে, বা বিভিন্ন ফল, শাকসবজি ইত্যাদি, বিট, গাজর ইত্যাদি যত প্রাকৃতিক খাবার থাকে সবার মধ্যেই ফাইবার রয়েছে। এই ফাইবার যখন আমরা যখন খাবারটা খাবো, আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে খাবারটা কিন্তু আমার দেহের জন্য খাচ্ছি না, দেহের মধ্যে যে ব্যাকটেরিয়া রয়েছে তার খাবারের জন্য রাখি। যদি তার খাদ্যের অভাব হয় তাহলে আমার দেহ অসুস্থ হবে। দেহ যন্ত্রের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো ব্যবহার হয়ে যাবে। তারাই হচ্ছে দেহ যন্ত্রকে কাজ করার হচ্ছে কর্মী। যে একটা অফিসকে চালাতে গেলে চাপরাশি লাগে, যে কেরানি লাগে ইত্যাদি ইত্যাদি, এরকম যে ছোট ছোট কর্মী থাকে, এই কর্মীগুলো ছোট ছোট বড় মাইনা দিয়ে রাখা হয়, সেই কর্মীগুলোকে কিন্তু অফিসকে বাঁচিয়ে রাখে। এই কর্মীগুলোকে আমার দেহকে কিন্তু বাঁচিয়ে রাখে। তাই যখন আমরা অ্যান্টি ব্যাকটেরিয়াল যে ওষুধগুলো খাই তারা আমরা দেহের ক্ষতি করছি। কারণ আজকে যখন আমরা এবার খাবার রান্না তৈরি করবো তাহলে কিন্তু আমাদের অল্প আছে তৈরি করতে হবে। এবার যখন আমরা বিস্কুট খাচ্ছি, চকলেট খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আমরা জানি এটা কিন্তু আমার দেহের জন্য খাবার নয়, আমি দেহের জন্য বিষ তৈরি করছি। আবার এই খাবারগুলোকে বের করতে গিয়ে আমার দেহ যন্ত্রকে অনেক পরিশ্রম করতে হয়। ওইগুলো ওদের খাবার না। আমাদের দেহ তো প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে, তাহলে আমরা অপ্রাকৃতিক ভাবে কিভাবে খাবার খাবো? খাবার দেহ নেবে। আমরা যে ওষুধ খাচ্ছি, ট্যাবলেট খাচ্ছি, কি করছে? দেহ বের করে দিচ্ছে। সেটা নিয়ে আলাদা আমি আলোচনা করবো যে ওষুধ কিভাবে কাজ করে। আমি ওনাকে যে বইটা দিয়েছি আপনি দেখেন, যদি বইটা নিয়ে আলোচনা করেন পুরো লেখা রয়েছে। তো প্রথমে যে আমাদের খাবারগুলোকে এইভাবে তৈরি করতে হবে। দ্বিতীয় যে আমরা যে মশলাগুলো ব্যবহার করি না, শুধু স্বাদের জন্য না, এই মশলাগুলোকে খাবারগুলো যাতে সহজে আমাদের হজম হয় সেই হজম সহায়তার জন্য কিছু মশলা, জিরে, ধনে, কালো জিরে, তেজপাতা ইত্যাদি ইত্যাদি। যদিও আমরা আজকে যদি পুষ্টি বিজ্ঞান পড়ি তো আমরা দেখতে পাবো জিরের মধ্যে পুষ্টিগুণ রয়েছে,
কালো বিলের মধ্যে এটা হচ্ছে, ঝোলের মধ্যে এটা হচ্ছে, পেটির মধ্যে এইটা। কিন্তু এইগুলো যখন খাবারের মধ্যে যায়, সেই খাবার কিন্তু ওষুধ হয়ে যায়। এক একটা মশলার একটা আলাদা কোন এটা নিয়ে বলতে গেলে তাহলে আজকে আর বাকি আলোচনা আমি করতে পারবো না। তাহলে আমরা মোটামুটি যেটা আপনারা জানবেন, খাবার যখন রান্না করবেন ধিমে আছে রান্না করবেন। এবং সব থেকে বড় ব্যাপার, চাল এবং ডাল রান্না করার আগে কমপক্ষে 6 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। ওর মধ্যে যে অ্যাসিডগুলো রয়েছে, সেই অ্যাসিডগুলো যদি থাকে, ধরুন আমি এখন ভাত রান্না করবো, এখন চালগুলো দিয়ে দিলাম, সেই অ্যাসিডগুলোর মধ্যে থাকছে, আর সেই অ্যাসিডওয়ালা চাল ডাল খেয়ে আমরা আইভিক অ্যাসিডে ভুগছি। আমাদের মধ্যে অনেক রয়েছে, আমি নন ভেজ খাই না, আমি ভেজ খাই, আমাদের কোনো রোগ হতে পারে না। ভেজ নন ভেজ খাওয়ার সাথে ধার্মিকতা বা সুস্থ অসুস্থ কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে আমাদের অজ্ঞতা, আমাদের ভুল ধারণা। এগুলো হচ্ছে চাপিয়ে দেওয়া জ্ঞান, যেটা আমরা মেনে নিয়েছি। পেঁয়াজ রসুন এগুলো কোনো মতে আমিষ না। আমি যে বইটা লিখি গ্লেস থেকে আধ্যাত্মিক আসলাম, সেই বইতে বিস্তারিত বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে সব লেখা রয়েছে, কোনটা কি কি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা যে রান্নার ব্যাপারে যে আলোচনা করছি, যখন আমরা রান্নাটা করবো, সেটা একেবারে যে চাল ডাল সেটা অন্তত 6 ঘন্টার পরে যখন আমরা একটা করবো, তখন সেই অ্যাসিডগুলো বেরিয়ে যাবে। কারণ আমাদের যে বাতের ব্যথা, দাঁত কেটে বা বিভিন্ন গাছ অ্যাসিড ইত্যাদি ব্যথাগুলো আমাদের কিন্তু হবে না। আমরা কত ভুল করছি, আমরা আবার প্রেসার কুকারে ভাত রান্না করি, অনেক মারাত্মক। ভাত আপনাকে সবসময় খুলে রান্না করতে হবে। আপনি যদি স্টিমে রান্না করেন, সেক্ষেত্রে আপনি বন্ধ রাখুন, মানে স্টিম কুকার করে, সেটা সেটা স্বাস্থ্যকর। কিন্তু আপনি যখন প্রেসার কুকার বা রাইস কুকার আপনারা যখন রান্না করছেন, সেটা একেবারেই স্বাস্থ্যকর না। আবার যদি আপনারা যদি অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করছেন, সেইটা কিন্তু রান্নার গুণগত মানকে 97% কমিয়ে দেয়। খুব সতর্ক, আপনাদের বাড়িতে যদি অ্যালুমিনিয়ামের কোনো পাত্র থাকে, আপনারা অবিলম্বে সেটাকে অবিলম্বে ত্যাগ করুন। আমি একদিন এখানে একটা অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে, যদি করতে পারি, তাহলে আমি আপনাদের, আমরা বাড়িতে যা যা জিনিস ব্যবহার করি সেসব আমি এখানে নিয়ে এসে রাখবো। আর আমি দেখাবো সেগুলো ছোঁয়া মাত্র দেহ থেকে শক্তি কমে দেখাবো। যে আমি আপনাকে যেসব কথা বলছি তার প্রমাণ হবে সেটা। তো অ্যালুমিনিয়ামের আমরা যে থালা ব্যবহার করি, বা প্লাস্টিক ফাইবারের যে আমরা খাবার খাই, বা সোলার থালা যে খাবার খাওয়া, সয়েল প্যাক একটা হচ্ছে, সয়েল প্যাকিং করে যে রান্নাওয়ালা যেগুলো, হ্যাঁ সব ক্ষতি খাবারের গুণগুলোকে কিন্তু এগুলো নষ্ট করে। এইগুলো আপনারা একেবারেই ব্যবহার করবেন না, কোনো অবস্থাতেই ব্যবহার করবেন না। খাবারটা আপনারা দেখবেন যে পুজোর ভোগের সময় আমরা যখন রান্না করি, সেই ভোগের মধ্যে এক একটা করে তুলসী পাতা দিই। কেন দিই? তাহলে আপনি বাড়ির রান্নাতে কেন দেন? আমরা যখন বাড়িতে রান্না তৈরি করি, ধরুন হয়তো অনেকে সকাল 10টায় রান্না করবে, তো 2টোর সময় খেলবে, হয়তো 11টার সময়। কিন্তু এটা জানবেন, রান্না করার পরে 48 মিনিট পর থেকে রান্নার গুণগত মান একটু একটু ধরে কমতে থাকে। 3 ঘন্টা পরে সেই রান্না কিন্তু বাসি হয়। আমরা মনে করি আজকে রান্না রাত হয়ে গেল, কালকে খাবারটা বাসি না। 3 ঘন্টা রান্না করা হয়ে গেলে সেটা বাসি হয়ে গেল। বাসি খাবার খাওয়া খারাপ কেন? কারণ তার মধ্যে খুব ঘুরপাক হয়ে যায়, সেই খাবারটা হজম করা দেহের পক্ষে খুব কষ্টসাধ্য হয়ে যায়। যে কারণে বাসি খাবারকে সচরাচর নিষেধ করা রয়েছে। যদিও বাসি খাবার কিছু কিছু সময় খাওয়া কিন্তু উচিত। কোন কোন বাসি খাবার খাওয়া উচিত, কোন ঋতুতে, সেটা আমি অন্যদিন হয়তো আলোচনা করব, আজকে না। তো না বাড়িতে সেটা যদি বাড়িতে দেয়, কিন্তু আপনারা যখন রান্না করছেন, আমি যেটা বললাম, তখন 3-4 ঘন্টা পরে আপনারা খাবেন, হতেই পারে। হ্যাঁ, তখন আপনারা একটা দিলে আপনার যথেষ্ট। আপনি দেখবেন আপনি তো এতদিন তুলসী পাতা দেননি, এবার পরের বার যখন দেখবেন যে খাবারটা সত্যি কাজে লাগে।
তুলসী যে কারণে বলা হয় লক্ষ্মী নারায়ণের বিয়ে শালিগ্রাম এবং তুলসীর যে বিবাহ যেটা করা কেন কারণ তারও বিজ্ঞান রয়েছে, সেটা অন্য সময় আমার আলোচনা হবে। সেটা আমরা ওই বইতে সব লেখা থাকছে, আমার গৃহস্থের আধ্যাত্মিক আচরণ ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তাহলে আজকে আমরা কি জানলাম, রান্না করা ও পুজোর কাছে আমাদের জীবনের আমাদের দৈনন্দিন জীবনে কতটা উপকারী, এই দুটো ঘরকে যে আমরা চিকিৎসা হিসাবে কার্যকরী করে আমাদের বাড়ির সুস্থতা আমরা নিরন্তর বজায় রাখতে পারি, সেটা আমরা জানলাম। ছোট্ট ছোট্ট কয়েকটা বলে দিই, আমরা যদি সপ্তাহে ধরুন একদিন আমরা রাত্রেবেলায় জিরে ভিজিয়ে রাখলাম গরম জলে, পরের দিন সকালবেলা ছেঁকে খেয়ে নিলাম, তারপরের দিন ধনে ভিজিয়ে রাখলাম, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ছেঁকে খেয়ে নিলাম, তারপরের দিন আমি মেথি ভিজিয়ে রাখলাম, সেই মেথি জল আমরা পরের দিন সকালে খেলাম, একদিন আমরা কালো জিরেটা ভিজিয়ে রাখলাম, একদিন তো মৌরি জল ভিজিয়ে রাখলাম ইত্যাদি। আপনারা জানতেই পারবেন আজকে যে এই মশলার গুণ কি আছে, ওই মশলার গুণ কি আছে, সেগুলো আমরা আলোচনা আগামী দিনে নিশ্চয়ই করবো। আপনারা যদি এইগুলো করেন তাহলে দেখুন আপনাদের ডাক্তার আপনাদের জীবনে রাস্তা দরকার নেই। আমরা যদি সামান্য অসুখকে যদি প্রতিহত করতে পারি তাহলে বড় অসুখ আসতেই পারে না। যে কোনো অসুখের হচ্ছে প্রধান দরজা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পেট। পেট যদি খারাপ থাকে তাহলে যে কোনো আমরা অসুখে আমরা ভুগতে পারি। আমি পরবর্তী আলোচনায় আসছি।